ওয়েলকাম টু 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2025। এই হচ্ছে সব থেকে সেরা স্টল, আনন্দ পাবলিশারের স্টলটা সব থেকে সেরা স্টল। এখানে লাইন আপনারা দেখবেন সব সময়ের জন্য। মাঝে মাঝে আমার নিজেকে খুব ভাগ্যবান বা লাকি বলে মনে হয়, তার কারণই হচ্ছে যে আমরা কলকাতায় জন্মগ্রহণ করেছি। মানে কলকাতাতে মানে ভ্যারাইটি অফ মেলা, মানে কি চাই আপনার। তো চলুন এবার প্রবেশ করা যাক দেশ পাবলিশিং। এই বছর আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশের কোনো স্টল নেই, যেটা আমার সব থেকে মানে সেরা লেগেছে। এখানে ফুড স্টল চারিদিকে দেখুন, আমার চারিদিকে পুরো ফুড স্টল। আর আরেকটা কথা যে এখানে দেখুন একটি ব্যান্ড তৈরি হচ্ছে তাদের সরঞ্জাম নিয়ে, তারা এক্ষুনি গান বাজনা করবে। এই যে গান বাজনা এবং খাওয়া দাওয়া, এই দুটো বিষয় কিন্তু বাঙালির মানে রক্তে রক্তে লেগে আছে মানে। আর এই হচ্ছে গিল্ড হাউস, এই গিল্ড হাউস এটাই মেন। এখান থেকে ঠিক তার পাশেই হচ্ছে দেশ পাবলিশিং। সরস্বতী পুজোর দিন বই মেলাতে আমি এসেছি, মানে বুঝতে পারছি মানে আজকের দিনে সমস্ত ভালোবাসার মানুষেরা তাদের মানে নিজেদের মানুষ, কাছের মানুষের সাথে হাত ধরে ঘুরছে, মজা করছে। আর আমি আজকের দিনে এসেছি, সবাই হাসছে দেখুন। এরা বইটাকে দেখে হাসছে না রাইটারকে দেখে হাসছে বুঝতে পারছি না, কিন্তু বইগুলো মানে এদের প্রথম যেটা চোখে পড়লো এই যে এটা কি সেরা মমতা। চলুন এমন একটি স্টলে নিয়ে যাচ্ছি, রাতে পড়বেন না। তো প্রত্যেক বছর আমি লোকাল ট্রেনে করে বাড়ি থেকে শিয়ালদা অবধি যাই, বাট এই বছর শনিবার আর রবিবার ট্রেন বন্ধ থাকার কারণে আজকে রবিবার ট্রেন বন্ধ ছিল, তাই আমি বাড়ি থেকে একটি ট্যাক্সি করে সেখান থেকে আমি গেছিলাম সোজা প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে সোজা আমি গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে, কারণ শিয়ালদা স্টেশন থেকে আমি মেট্রো ধরবো বলে। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট। আপনারা চাইলে ট্রেনে করে যেতে পারেন, কারণ আপনারা যেদিন যাবেন সেদিন ট্রেন চলবে, এবং শুধু আমাদের লাইনে অর্থাৎ মাঝেরহাট বজবজ এই লাইনে ট্রেন বন্ধ ছিল। এই হচ্ছে ধর্মতলা বা এসপ্ল্যানেড। এখান থেকে আমি ঢুকঢুক ঢুকঢুক করে আরামসে আস্তে আস্তে চলে গেলাম, ট্রাম দেখতে দেখতে, হলুদ ট্যাক্সি দেখতে দেখতে আরামসে চলে গেলাম শিয়ালদা স্টেশন। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আপনারা যেখান থেকে আসবেন শিয়ালদা স্টেশনে নামবেন, নেমে এই হচ্ছে শিয়ালদা মেট্রো, একদম স্টেশন লাগোয়া মেট্রো। আপনারা মেট্রোতে ঢুকে টিকিট কাটবেন, করুণাময়ীর জন্য মাত্র 20 টাকা টিকিট নেবে। এই যে অনলাইনে টিকিট কেটে নিলাম, শিয়ালদা টু করুণাময়ী 20 টাকা। এই হচ্ছে সেক্টর 5, এইদিকে আমাদের ট্রেন 2:51-তে ছাড়বে, এখন বাজে 2:50। আমরা বেশি চলে এলাম। Bagla Station, City Center. Next station is City Center. পরবর্তী স্টেশন করুণাময়ী, দরজা 8 খোলা হবে। Next station is করুণাময়ী। তো চলে এলাম, মেট্রো থেকে নেবেই হচ্ছে বইমেলা, একদম মেট্রো থেকে নামবো, মেট্রোর গেটের সামনে হচ্ছে বইমেলা। প্রতি বছর আর কোথাও আসি না আসি, বইমেলাতে আমাকে আসতেই হবে, কারণ এত ভালো লাগে। আর কী বলবো, এই মাত্র 8 থেকে 10টা দিন হয় এই বইমেলা, মানে মন ছটফট করে। হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, এখান থেকে নেবেই আপনি বইমেলার গেট পেয়ে যাবেন। এরকম প্রচুর গেট আছে, যে কোনো একটা গেট দিয়ে ঢুকে গেলেই হবে। এটা হচ্ছে গেট নাম্বার 7। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিং হচ্ছে রাস্তার ওই পারে, ওই দিকটা হচ্ছে পার্কিং, ওই জায়গাটা পুরো পার্কিং। ওয়েলকাম টু 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা বইমেলায়। আজকে হচ্ছে ঘড়িতে সময় এখন 3:15। এই বইমেলাতে আমার মানে কি বলবো, মানে এত ভালো লাগে প্রতি বছর। এই মেলাটা কিন্তু আমি কখনোই মিস করি না। আমি যেখানেই থাকি চেষ্টা করি একটা দিন 2 থেকে 3 ঘন্টা এখানে আসার জন্য। আর সব থেকে একটা কথা বলবো যে একা ঘুরতে গিয়ে বা একা কোনো মেলা বা একা কোনো জায়গায় ঘুরতে গিয়ে যে মজা, যে আনন্দ, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ
কোনো বন্ধু বা কোনো কেউ যদি আপনার সাথ না দেয়, আপনি কিন্তু একাই আপনার মতো আরামসে ভালো করে ঘুরতে পারেন এত সুন্দর মেলা এবং এত সুন্দর প্রাঙ্গণ। আচ্ছা, আপনাদের বলে রাখি, সামনেই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। ওখান থেকে নেবেই আপনারা গেট নাম্বার 7 পাবেন। তো আমি 7 দিয়ে ঢুকিনি, আমি গেট নাম্বার 6 দিয়ে ঢুকবো। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক এই বইমেলায়। 48তম কলকাতা বুক ফেয়ার। মাঝে মাঝে আমার নিজেকে খুব ভাগ্যবান বা লাকি বলে মনে হয়। তার কারণই হচ্ছে যে আমরা কলকাতায় জন্মগ্রহণ করেছি। মানে কলকাতাতে মানে ভ্যারাইটি অফ মেলা, মানে কি চাই আপনার, যেমন যানবাহন থেকে শুরু করে সমস্ত রকম। এখানে আপনারা ট্রেন, ট্রাম, বাস, লঞ্চ, ট্যাক্সি, ইয়োলো ট্যাক্সি সব কিছু পেয়ে যাবেন। লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন সব কিছু পেয়ে যাবেন। সেরকম মেলার মধ্যে মানে প্রচুর রকম মেলা, মানে আমাদের 12 মাসে 13 পার্বণ, আমাদের সবসময় মেলা হচ্ছে। আর সব থেকে ফেভারিট মেলাই হচ্ছে আমার এই বই মেলা। মানে বই মেলা এত ভালো লাগে, আমি একটা দিন তো বার করে এখানে আসবোই আসবো। আমি বন্ধুদের প্রথমে বলি তোরা আসবি, কেউ যদি মানে সাড়া না দেয়, মানে অবভিয়াসলি তাদের জব থাকে বা অন্য কোনো কাজ থাকে বলে তারা আসতে পারে না। কিন্তু আমি তো আমার কাজের ফাঁকে ঠিক সময় বার করে চলে আসি এই মেলাতে, কারণ এই মেলাতে না আসলে আমার মন শান্ত হয় না। এখান থেকে এখন 2-3টে ডিমান্ড আছে। আমার মায়ের জন্য রান্নার বই নিয়ে যেতে হবে, আমার নিজের একটা ভ্রমণের বই নিয়ে যেতে হবে। বই পড়তে এবং বই দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। আর মেন যে স্টল আছে ওগুলো তো আপনার দেখাবো। এছাড়া ফুড কোর্টে নিয়ে যাবো এবং গান বাজনা চারিদিকে একটা আলাদাই মাহল। সুযোগ বন্দ্যোপাধ্যায় রামপাড়ায় স্রষ্টা, আপনারা রামপাড়ায় সঙ্গে নিশ্চয়ই পরিচিত। পুজো সংখ্যায় রামপাড়ায় চলচ্চিত্র রামপাড়ায় সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনারা বিষয়গুলো শিখে নিতে পারেন, আপনারা প্রশ্ন করুন। চলুন এমন একটি স্টলে নিয়ে যাচ্ছি, রাতে পড়বেন না। ঘুরতে ঘুরতে আমার বন্ধু আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মেক পিওনের ব্লগ তোমরা তো জানোই, খুব সুন্দর ভিডিও বানায়, খুব ভালো ভিডিও বানায়। আর ওদেরই স্টল তো এটা প্রতিদিন কোম্পানি বেসিক্যালি। আচ্ছা, তো ওদের স্টলের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, ওর সাথে দেখা হয়ে গিয়ে ভীষণ ভালো লাগলো। এই ধরনের দেখা সাক্ষাৎগুলো কিন্তু বেশ ভালো, মানে অ্যাক্সিডেন্টালি উইদাউট প্ল্যানিং যখন এরকম দেখা হয়ে যায়। লাস্ট দেখা ছিল আমাদের ইয়েতে অর্গানাইজ এই ব্যাপারটা যেটা তোমরা করেছিলে, অসাধারণ সিরিয়াস। আচ্ছা, ভ্রমণের বই কোথায় পাই বলো তো? মানে এটাই খুঁজতে হবে। মায়ের জন্য একটা রান্নার বই নিতে হবে, আমার নিজের জন্য আমারও দরকার। আমি এটা খুঁজবো, দেখি আমারও এমনি টার্গেট এখান থেকে একটা ভ্রমণের বই নেবো। আমাদের তো ওটাই লাগবে। ঠিক আছে ভাই, টাটা। চলো টাটা ঘুরি একটু। একদম টাটা। তো চলুন এবার প্রবেশ করা যাক দেশ পাবলিশিং। এটা হচ্ছে এখানকার মানে যে কটা বেস্ট যে স্টলগুলো আছে তার মধ্যে অন্যতম। বরাবরই প্রতি বছর দেখেছি দেশ পাবলিশিংয়ে ঢোকার জন্য একটা লম্বা লাইন থাকে। প্রতি বছর যে এই যে উদ্যোগ, এই যে বই মেলাটা হয়, এটা এই গিল্ড হাউসের যিনি দায়িত্বে আছেন বা যারা দায়িত্বে আছেন তারাই এই পুরো বই মেলাটা অর্গানাইজ করেন। তো এই গিল্ড হাউস কিন্তু মানে এই বইমেলার উদ্যোক্তাদের একটা বসার জায়গা বা একটা কী বলবো, একটা অফিসিয়াল রুম বলতে পারেন। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মেলার মধ্যে। এনাকে সবসময় নন্দনে দেখতে পাওয়া যায়, এখন মেলা বলে ইনি এখানে এসেছেন। কলকাতার মিষ্টি, কলকাতার একটা আইডেন্টিটি, কলকাতার যে মিষ্টি রয়েছে তার মধ্যে একটা বেস্ট মিষ্টি হচ্ছে রসগোল্লা। রসগোল্লার ইনভেন্টর কে? তাহলে রসগোল্লাকে সারা পৃথিবীতে ভাইরাল করেছিলেন কি? আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। এই কাকু কাকিমা
দুজনে মিলে কি সুন্দর নিজে বইমেলাতে ঘুরছেন, দারুণ লাগলো, দারুণ। মানে একসাথে থাকা গেলে সারা জীবন একসাথে থাকা যায়, এনারাই হচ্ছে তার জলজান্ত উদাহরণ। এবং ঘোরার ইচ্ছা থাকলে বয়সটা কোনো ফ্যাক্টরি না। মানে হাঁটতে হাঁটতে প্রায় পাগল হয়ে যাব, মানে এত বড়ই মেলা, কোন দিকটা যাব। মানে আমি ভাবছি যে এই দিকটা কমপ্লিট করে ওইদিকে যাবো, এই দিকটা ঢুকে গিয়ে এতটাই ওখানে হারিয়ে যাচ্ছি আর অন্যদিকে যাওয়ার মানে ইচ্ছাই হচ্ছে না। জুটের ব্যাগ দেখুন কত সুন্দর তৈরি, মানে স্টাইলিশ ব্যাগ কিন্তু জুট দিয়ে তৈরি, দারুণ লাগছে বেশ। একটা গীতা প্রেসের স্টল কিন্তু সবসময় থাকবে, প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে দেখবেন এই গীতা প্রেসের স্টল থাকে। তো সেরকম স্টল তো আপনারা বইমেলাতে অবশ্যই পাবেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। এই হচ্ছে সব থেকে সেরা স্টল, আনন্দ পাবলিশারের স্টলটা সব থেকে সেরা স্টল। এখানে লাইন আপনারা দেখবেন সব সময়ের জন্য। উপর দিয়ে মেট্রো যাচ্ছে। এই মেলায় ঘুরতে ঘুরতে আপনারা যদি হাঁপিয়ে যান, আপনাদের জন্য বসার জায়গা হচ্ছে এই যে একদম গাছের তলায়। দেখুন কত মানুষ বসে আছে, মানে এত বড় মেলা না, তো আপনারা এমনি হাঁপিয়ে যাবেন ঘুরতে ঘুরতে, তাই জন্য বসে একটু রেস্ট নিয়ে নেবেন। এই বছর আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশের কোনো স্টল নেই, যেটা আমার সব থেকে মানে সেরা লেগেছে। মানে বাংলাদেশের কোনো কিছু জাস্ট সহ্য করতে পারি না আমি। বাংলাদেশের স্টল যে এই বছর দেয়নি সেটা মানে আমার কি বলবো, মানে সত্যি মন ছুঁয়ে গেল, হেভি লাগলো যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর এই কলকাতা বইমেলাতে বাংলাদেশের স্টল থাকে, একদম পুরো দিমাগ খারাপ হয়ে যায়, ওরা একদম ভারতকে সহ্য করতে পারে না। আমরা অনেক সহযোগিতার হাত বাড়াই এবং আমরা অনেক ওদের হেল্প করি, তা সত্ত্বেও ওরা একদম সহ্য করতে পারে না। তো সেরকম যখন ওদের ব্যবহার, তো সেই দিক থেকে আমিও একদম ওদের সহ্য করতে পারি না। তো বাংলাদেশের কোনো স্টল নেই, এটা একদম সেরা বিষয়, আমার তো খুব ভালো লেগেছে। চলুন এবার আপনাদের ফুড স্টলগুলোর দিকে নিয়ে যাই। মেলা তো অনেকক্ষণ ঘুরলাম, এবার খাবারের জায়গাগুলো, ফুড স্টলগুলো ওই দিকে আছে, নিয়ে গেছিলাম। দেখি বকখালি ফিশ সেন্টারে কি কি আছে। এই হচ্ছে মোগলাই, পকোড়া, এখানে পাওয়া যাচ্ছে ভেটকি ফিশ, সবাই বলছে বকখালি বকখালি। मटन गलौटी, मटन गलौटी कबाब আছে। এখানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে, তার সাথে কাবাবও পাওয়া যাচ্ছে। সবাই আরামসে এখানে কাবাব আর বিরিয়ানি খাচ্ছে। চারিদিকে একটা মানে খাওয়ার মাহল আর কি তৈরি হয়ে গেছে, খাওয়ার মাহল ক্রিয়েট হয়ে গেছে। ডায়মন্ড ফিশ, চলুন ডায়মন্ড ফিশের নাম তো অনেক শুনেছেন, দেখাই আপনাদের। ডায়মন্ড ফিশ ফ্রাই আর কি, মানে নর্মাল ফিশ ফ্রাইয়ের থেকে একটু বড় হয় এবং ওটা ওর শেপটা একটু অন্যরকম টাইপের। এখানে আপনারা পোলাও পেয়ে যাবেন, খিচুড়ি পেয়ে যাবেন, চিকেন কষা, চিলি চিকেন, মাটন কষা, চাউমিন সব কিছু পেয়ে যাবেন।
নলেন গুড়ের রসগোল্লা আছে এখানে, শুনলাম প্রচণ্ড মানে ভালো ভালো মিষ্টি এখানে আছে। আমি এখন বইমেলার মধ্যে যে জায়গাটায় আছি এখানে ফুড স্টল চারিদিকে দেখুন, আমার চারিদিকে পুরো ফুড স্টল। আর আরেকটা কথা যে এখানে দেখুন একটি ব্যান্ড তৈরি হচ্ছে তাদের সরঞ্জাম নিয়ে, তারা এক্ষুনি গান বাজনা করবে। এই যে গান বাজনা এবং খাওয়া দাওয়া, এই দুটো বিষয় কিন্তু বাঙালির মানে রক্তে রক্তে লেগে আছে। মানে আমরা শুধু কলকাতাবাসী বলবো না, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষই এই শিল্প সংস্কৃতি এইগুলোকে নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে এবং খাওয়া দাওয়া। মানে আমি তো মানে ভারতবর্ষের প্রচুর জায়গায় ঘুরেছি, সেটা দেখেছি যে বাইরের মানুষ কিন্তু অতটা খেতে পছন্দ করে না, মানে কোনো রকমের ফ্রেন্ডলি হলে, কিন্তু বাঙালিরা খাবার প্রতি একটা আলাদাই শৌখিন হয়। মানে মানে কী বলবো, এখানে আপনারা কী না নেই সব কিছু খাওয়া দাওয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। বাঙালিরা সংস্কৃতি এবং খাওয়া দাওয়া মানে গান বাজনা আনন্দ ফুর্তি আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া কিন্তু সেই চুটিয়ে করে, সেই লেভেলের করে। পেরু, স্পেন, আর্জেন্টিনা সমস্ত দেশের স্টল কিন্তু এখানে আছে। প্রত্যেকটা দেশের বই এবং ওখানকার ট্রাভেল রিলেটেড সমস্ত কিছু এই স্টলে পেয়ে যাবে। ওদিকে যেমন ছিল ইউএসএ, ইংল্যান্ড, এদিকে পেরু, স্পেন, আর্জেন্টিনা। চলুন এবার ওই দিকটা যাওয়া যাক। মির্চি স্টল, মির্চি স্টল। দেখুন যত সন্ধ্যা বাড়ছে আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড়টা বাড়ছে। এখানে একটা পিসিচন্দ্র জুয়েলার্সের খুব সুন্দর স্টল করেছে। এবার আপনাদের যেগুলো দেখাবো এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টলগুলো আছে, জাগো বাংলা স্টল, পশ্চিমবঙ্গ সরকারের স্টল, সবগুলো এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রোগ্রাম হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এই উৎসবের আমেজ যখন আমরা পাই তখন মনে হয় এভাবেই দিনগুলো কেটে যাক, সেই ভাবনা থেকে রবীন্দ্রনাথের শেষ গান। এই হচ্ছে মা মাটি মানুষের স্টল। এবার কিছু কিছু বই আপনি দেখতে পাবেন যেগুলো ভীষণ মূল্যবান এবং ভীষণ বিখ্যাত। সবাই হাসছে, দেখুন এরা বইটাকে দেখে হাসছে না রাইটারকে দেখে হাসছে বুঝতে পারছি না, কিন্তু বইগুলো মানে এদের প্রথম যেটা চোখে পড়লো এই যে এটা কি সেরা মমতা। এমনি করে দিন গেলে তো হবে না, ভালো করে দিন কাটাতে হবে। মমতা ব্যানার্জির লেখা সব বই এগুলো। আমার তো এমনি করেই দিন চলে যাচ্ছে। আমি দেখে ওকে ডাকলাম।
এই স্টলটা সব থেকে ভালো লাগে, কারণ এখানে একসাথে প্রায় 100টা থেকে 150টার মতো স্টল আছে, ছোট ছোট স্টল। এইগুলো বেশ ভালো লাগে। এখানে রাইটারদেরও আপনি পেয়ে যাবেন, সমস্ত স্টলেই ম্যাক্সিমাম অনেক রাইটারদেরই আপনি পেয়ে যাবেন, আপনাদের পছন্দের রাইটারদের। কিন্তু এই পাঁচমিশালি স্টলটা কিন্তু ভীষণ ভালো লাগে। সরস্বতী পুজোর দিন বইমেলাতে আমি বুঝতে পারছি, আজকের দিনে সমস্ত ভালোবাসার মানুষেরা তাদের নিজেদের কাছের মানুষের সাথে হাত ধরে ঘুরছে, মজা করছে। আর আমি আজকের দিনে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। সকালবেলা আপনাদের আমাদের এলাকার বাটানগরের যে 111 ফুটের যে সরস্বতী প্রতিমা সেটা আমি দেখালাম। সরস্বতী মাটা অসাধারণ হয়েছিল। দুপুরবেলা থেকে রাত্রিবেলা অবধি আমি আপনাদের দেখাবো এই বইমেলা। দেখুন, দ্বীপ প্রকাশন থেকে সমস্ত বইপ্রেমী মানুষরা বই কিনে এখানে তাদের প্রিয় রাইটারকে পেয়েছেন, সেই রাইটারের থেকে অটোগ্রাফ বই। তো সবাইকে বলবো, বাচ্চাদের বেসিক্যালি বলবো, আর বাবা মাকে যারা দোষ দেয় যে তুমি তো আমার জন্য কিছু করে গেলে না, সরি, তোমাকে খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, জামা কাপড় দিয়েছে, দ্যাটস ইট। 18 বছর হয়ে যাবে, নিজে রোজগার করা শুরু করো। আমার ছেলেকে আমি বলেছি, সবার সামনে বলছি, 18 বছর হয়ে গেলে, আমি যাদবপুর থানা বাইপাসের মাঝখানে থাকি, তো অ্যাকচুয়ালি ঠিকানাটা বলে দিতাম, এত লোককে বসতে দেওয়ার জায়গা নেই। তো আমার ছেলেকে বলেছি 18 বছরের পরে পার্ট টাইম তুমি যদি অটো চালাও, আমি আমার দামি গাড়ির থেকে নেমে তোমাকে জড়িয়ে ধরে বলবো আমি গ্রেটফুল তোমার এই চিন্তার জন্য। সৎ পথে যা করা যায়, কোনো লজ্জা নেই। লোকে কি বলবে? লোকে খেতে দেয়? এই তো আমার কত ইচ্ছা ছিল, বলো লোকে কি আমাকে এত বড় একটা হীরের আংটি পরবো, লোকে কি দিয়েছে সেটা আমায়। সুতরাং চিন্তা, লোকে কি বললে ভাবলে হবে না। সৎ পথে থাকবো, সিদ্ধারা সোজা থাকবে, আর চেষ্টা। বাবা মার কোনো দোষ নেই, সব সময় ভাববে। আমি একটু আগে একটা পডকাস্টে শুনছিলাম, বাবা আমার কিচ্ছু রেখে যায়নি, তোমারটা সুবিধা হবে। না হলে তুমি কথা দিতে পারো, বাবা যা রেখে গেছে তার থেকে 1 কাঠা জমি হলেও আমি বেশি রোজগার করব, 1 টাকা হলেও আমি বেশি রোজগার করব। যারা বলে বাবা আমার কিছু করে যায়নি, তারা নিজেরাই পিছিয়ে আছে। বিশ্বনাথ দার কয়েকটা কথা আমার খুব ভালো লাগলো, কারণ বিশ্বনাথ দা যে কটা কথা বলেছেন একদম আমার মনের কথা। বিশ্বনাথ দা যে এই কথাটা তো শুনলেন আপনারা, আর একটা একটু আগে আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না, উনি বলেছেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় একদিন বলেছিলেন যে তুমি যদি ক্রিয়েটার হও বা তুমি যদি শিল্পী হও, তোমার কাজ যদি 100 জন লোক দেখে সেটাও ভালো, তোমার কাজ যদি 1 জন লোক দেখে সেটাও ভালো। তো আমরা যারা ইউটিউবার, আমরা মাঝে মাঝে কষ্ট পাই যে এই ভিডিওটা ভিউজ হলো না, ওই ভিডিওটা এত ভালো করে খাটলাম তাও কেন ভিউজ হলো না। আমরা যদি ভিউজের চক্করে না গিয়ে আমরা যদি এটা ভাবি যে আমার কাজ, আমার এটা খেটে বানানো পরিশ্রম, এই ভিডিওটা যদি একটা লোকও দেখে, সেও যদি সন্তুষ্ট হয়, তাতেও আমার কাজটা কিন্তু করা সাকসেসফুল। তো এটা মাথায় রাখবো। আমিও মাঝে মাঝে ভিউজ কম হলে মন খারাপ হয়ে যায়, এবং যারা নতুন ইউটিউবার যারা আছে তারাও ভিউজ কম হলে তাদের মন খারাপ হয়ে যায়। তো মন খারাপ করো না, তোমাদের একটা ভিউজ যদি হয়, সেই একটা মানুষ দেখে যদি শান্তি পায়, তাতেও তোমরা শান্তিতে থেকো, এবং চেষ্টা চালিয়ে যাও। ইন ফিউচার 1টা থেকে 1000 জন দেখবেই, এবং 1000 থেকে 1 লাখ লোক দেখবে। তাহলে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এই যে আমার বই কেনা কমপ্লিট, বই আমি নিয়ে নিয়েছি। এবার মায়ের বইটা খুঁজতে হবে, রান্নার বই, সেটা মনে হচ্ছে ওইদিকে পেয়ে যাবে। তো শেষ হয়ে গেল আমার বইমেলা ঘোরা। ভিডিওটি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই যে আমি এসে গেছি 7 নম্বর গেট, এই যে 7 নম্বর গেট, এখান দিয়ে বেরোলেই আমি মেট্রো স্টেশন পেয়ে যাবো, করুণাময়ী মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো করে যাবো শিয়ালদা। বেরিয়ে গেলাম বাইরে। এই আপনারা 7 নম্বর গেট থেকে বেরিয়ে এই তো করুণাময়ী যাওয়ার মেট্রো তো আপনারা পেয়ে যাচ্ছেনই। চলুন আরও কয়েকটা আপনাদের দরকারি জিনিস দেখাই। এই মেট্রো স্টেশনের ঠিক পেছনেই কিন্তু বাস স্ট্যান্ড আছে, যেটা আপনারা 9 নম্বর গেট থেকে বেরোলে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। কী কী বাস কোথা থেকে চলে সেটার একটা চার্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখুন।
লেবু চা খাবে, মশলা চা খা, লেবু চা, মশলা চা। আমার কিন্তু এই আমাদের এলাকার বাস ধরতে হবে, S4 কর্ণশ্রী যায়, মানে বেহালার দিকে যায়, কিন্তু ওটা আমি ধরবো না, আমি মেট্রো করেই যাবো। বাসে যেতে একদম ইচ্ছা করে না, ভালো লাগে না। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে আপনারা সমস্ত জায়গার বাস পেয়ে যাবেন, সরকারি বাস। আর এই হচ্ছে মেট্রো স্টেশন। আর 2 মিনিট আছে আমার কাছে, দেখি ট্রেন পাই কিনা। এই যে দেখুন কত সুন্দর লাগছে মেট্রো থেকে মেলাটাকে দেখতে, অসাধারণ লাগছে মেট্রো থেকে পুরো মেলাটাকে দেখতে, দারুণ দারুণ লাগছে পুরো মেলাটা। আমি এখনই ঘুরলাম, দেখুন অনেকটা বড়, কিন্তু যথেষ্ট বড়। পুরো সেই যেন প্রয়াগরাজ সিটির মতো লাগছে, মানে যখন ট্রেনে করে আসছিলাম তখন এরকম কুম্ভ মেলাকে এরকমই লাগছিল উপর থেকে। আমাদের বাংলা কিসে কম যায়, উল্টো অনেক এগিয়ে। দরজা বাঁ দিকে খোলা হবে, গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের হার আমি অনেক ঘুরেছি।